হ্যালো বন্ধুরা, গপ্প দিদি সুস্মিতার সাথে নিয়ে আজকেও চলে এলাম। গুড ইভিনিং আমার কানাডার বন্ধুরা, আর গুড মর্নিং আমার কলকাতার বন্ধুদের। তোমাদের শোনাচ্ছি সত্যজিৎ রায়ের একেই বলে শুটিংয়ের আরেকটা এপিসোড নিয়ে চলে এলাম। কি ভালো লাগছে তো? আজকে আবার একটা গান দিয়ে শুরু করি, যাতে তোমরা বুঝতে পারো কোন শুটিংয়ের কথা আমি বলবো। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে গুছি কাটাকুটি করে, কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে গুছি কাটাকুটি করে। হ্যাঁ, আজকে তোমাদের যেটা শোনাবো সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং। আজকে গল্পটা আসবে হাল্লা রাজার সেনা। হ্যাঁ, হাল্লা রাজার সেনার গল্প। শুনতে থাকো। সোনার কেল্লায় জয়সলমেরের ট্রেন থেকে উটের দৃশ্য তুলতে গিয়ে কি ঝক্কি যে পোশাক পোয়াতে হয়েছিল, সেটা আমি নেক্সট উইকে আবার তোমাদের সঙ্গে বলবো। সেখানে কিন্তু উট ছিল মাত্র 5টা, আর গুপি গাইন বাঘা বাইনের যে হাল্লা সেনার যে দৃশ্য, সেটাতে কত উটের দরকার হয়েছিল জানো? 1000টা উট। আর সেনা মানে তো উট নয়, তার জন্য সওয়ার চাই। আর চাই সওয়ার হলেও চলবে না, তাদের জন্য চাই সৈন্যের সাজ পোশাক, ঢাল তরোয়াল, বল্লম, নিশান, পায়ের নাগরা, সব কিছু। এই সব জোগাড় হলে পরে তাদের নিয়ে শুটিং। সত্যি বলতে কি, এরকম বিরাট শুটিং এর আগে আমরা কখনো করিনি। তাই এটা হয়েছিল আমাদের সকলের পক্ষে চিরকাল মনে রাখার মতন একটা ঘটনা। এই শুটিংয়ের ব্যাপারে আজকে তোমাদের শোনাবো। সন্দেশে পড়া উপেন্দ্র কিশোরের গুপি গাইন গল্প থেকে যখন গুপি গাইন বাঘা বাইন ফিল্ম করার জন্য চিত্রনাট্য লিখি, তখন হাল্লার দৃশ্য ভারতবর্ষের কোথায় তোলা হবে তা কিন্তু ঠিক ছিল না। তবে এটা মাথায় ছিল যে হাল্লার সৈন্যরা হবে অশ্বারোহী। ট্রেনে আর মোটরে করে নানান জায়গা ঘুরে অবশেষে যখন রাজস্থানের পশ্চিম প্রান্তে মরু অঞ্চলের জয়সলমের শহরে পৌঁছালাম, তখন মনে হলো হাল্লার জন্য এর থেকে ভালো আর কোনো জায়গা নেই। অথচ রাজস্থানের এই অঞ্চলে কিন্তু ঘোড়া নেই, আছে খালি উট। তাই এবার আমার চিত্রনাট্য অশ্ববাহিনী হয়ে গেল উষ্ট্রবাহিনী। কিন্তু খাতায় ঘোড়া কেটে উট লিখে দিলেই তো কাজ ফুরিয়ে যাবে না, বরং এটা হলো কাজের শুরু। এরপরে অনেক হিসেব, অনেক প্ল্যানিং, অনেক তোড়জোড়, হাল্লার সৈন্যদের জন্য সাজ পোশাক নকশা করা, তার মানে মাথায় পাগড়ি আর পায়ের নাগরা পর্যন্ত সব কিছু চাই। তাছাড়া ঢাল, তলোয়ারের খাপ, বল্লম, পতাকা, সেনাপতির জন্য তার আবার বিশেষ পোশাক, বিশেষ বর্ম আর শিরস্ত্রাণ। এই সব কিছু নকশা করে জিনিসগুলো তৈরির অর্ডার দেওয়া হয়েছিল বম্বের এক কোম্পানিকে, যারা অনেক দিন ধরে ওই ফিল্মে ব্যবহারের জন্য ওই যে প্রপস যেগুলোকে বলে, এসব তৈরি করে আসে। হাজারের কমে সেনাবাহিনী বোঝানো যাবে না, এই আন্দাজ করে প্রত্যেকটা জিনিসই তৈরি করে দেওয়া হয়েছিল 1000টা করে। নির্দিষ্ট দিনের মধ্যে এসব তৈরি হয়ে 4টে লরির পিঠে ট্রাঙ্ক বোঝাই করে তুলে দেওয়া হবে। সেই লরি বম্বে থেকে জয়সলমের এসে পৌঁছলে তবে আমাদের হাল্লার সেনার শুটিং স্টার্ট। এখন কথা হচ্ছে, উট জিনিসটা তো রাস্তাঘাটে রাজস্থানে দেখতে পাওয়া যায়, কিন্তু মালিক সমেত 1000 উট ঠিক যেদিন চাইবো সেদিন শুটিংয়ের জায়গায় জমায়েত হবে কি করে? ঠিক হলো, এ ব্যাপারে জয়সলমেরের রাজার সাহায্য নিতে হবে। আমার জওহর নিবাস বলে যে বাড়িতে আস্তানা করেছিলাম, তার দোতলায় ঘরের জানলা দিয়ে উত্তর দিকে চাইলে রাজপ্রাসাদ দেখা যায়। আমিও আমার দলের সঙ্গে জনাচারেক লোক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এক সকালে গেলাম রাজার সঙ্গে দেখা করতে। মানুষটিকে দেখে রাজা বলে বোঝার উপায় নেই। অন্তত রাজপুত রাজা মানলে একটা গোফ গালপট্টার সময় যে জাদ্রাল চেহারা চোখের সামনে ফুটে ওঠে, তার সঙ্গে এনার কোনো মিলই নেই। কিন্তু ইনি যে ক্ষমতা রাখেন সেটা তার কথাতেই বোঝা গেল। আমাদের ব্যাপারটা শুনে বললেন, 1000 উট? সে আর এমন কি কথা, কুমার বাহাদুরকে বললেও ব্যবস্থা করে দেবে। কুমার বাহাদুরের সঙ্গে আলাপ হয়েছিল আগে, বছর ওই 25-26-এর যুবক, মোটর সাইকেলে ফটফট করে রাস্তায় বালি উড়িয়ে ঘুরে বেড়ান, সম্পর্কে রাজার যেন কিরকম ভাই হন।
তাকে অনুরোধ করতে তিনি সানন্দে উঠের ব্যবস্থা করার ভার নিলেন। জয়সলমীরের ফিল্মের শুটিং হবে জেনেই এমনিতেই উনি ভারী আনন্দে ছিলেন। তোমাদের মধ্যে যারা গুপি গাইন বাঘা বাইন সিনেমা দেখেছ তারা জানো যে হাল্লার সৈন্যকে নিয়ে একটি মাত্র দৃশ্যই আছে, যদিও সে দৃশ্য বেশ ঘটনাবহুল। হাল্লারাজ শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এক বিশেষ দিনে সৈন্য জমায়েত হয়েছে। উট ও সেনা দুই আপাতত মাটিতে বসা। সেনাপতি তার উটের পিঠ থেকে হুকুম করলে উঠাও, কিন্তু আধ পেটা খাওয়া সৈন্যদল হুকুম না মেনেই বসে রইল। সেনাপতি এবার হন্তদন্ত হয়ে মন্ত্রী মশাইয়ের কাছে এসে রিপোর্ট করলো। মন্ত্রী অগত্য এবার জাদুকর বরফির শরণাপন্ন হলো। বরফি মুহূর্তের মধ্যে মন্ত্র বলে সৈন্যদের উটের পিঠে চড়িয়ে দিলেন। সৈন্য রওনা দেয়। এমন সময় গুপি বাঘা ওই হারানো ঢোল ও জুতোর সন্ধান পেয়ে ঝড়ের মতো এসে ওরে হাল্লা রাজার সেনা গান গেয়ে এবার সেনাবাহিনীকে রুখে দেয়, যেটা আমি তোমাদের শোনালাম। গানের শেষে আকাশ থেকে মিষ্টির হাঁড়ি নেমে আসে, আর বুভুক্ষ সেনা উঠের পিঠ থেকে লাফিয়ে নেমে পাগলের মতো দৌড়ে গিয়ে ওই গ্রাসে মন্ডা মিঠাই খেতে থাকে। মন্ত্রী মশাই একটা হাঁড়ি নিয়ে সটকাবার তাল করেছিলেন, কিন্তু তারই সেনার পায়ের তলায় সে হাঁড়ি ভেঙে চুরমার হয়ে যায়। এই হুলস্থুলের মধ্যে এক ফাঁকে গুপি বাঘা হাল্লারাজকে তুলে নিয়ে শুন্ডির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই সৈন্য সমাবেশের দৃশ্য তোলার জন্য একটা চমৎকার জায়গা বাছা হয়েছিল কেল্লার পূর্ব দিকে। 3 দিক ধু প্রান্তর, তাই চলতে ফিরতে কোনো অসুবিধা নেই। উত্তর দিকে মাইল খানেক পাঁচিলের মতো খাড়াই উঠে গেছে পাথুরে পাহাড়। শুটিংয়ের জায়গা একটা অংশে ছিল প্রাচীন সমাধিক্ষেত্র, প্রায় 200 গজের মতো জায়গা জুড়ে নানান আকারের হলদে পাথরের সমাধি। এটা দেখার পর ঠিক করেছিলাম গুপি যেখানে গাইতে গাইতে সৈন্যদের দিকে এগিয়ে আসছে, সেখানে মিথ্যে অস্ত্রশস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে, রাজ্যে রাজ্যে পরস্পরের দ্বন্দ্ব অমঙ্গল, এই অংশটায় গুপি বাঘা হাঁটবে এই সমাধিক্ষেত্রের উপর দিয়ে। শুটিংয়ের দিন সকালে জওহর নিবাসের লোক খবর এলো মালিক সমেত 1000 উট যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছে। আমরা সকলে একসঙ্গে নিশ্চিন্তে হাঁপ ছাড়লাম। 2 দিন আগেই বম্বে থেকে লরিতে করে সাজ পোশাক সব এসে গেছে, এবং ইতিমধ্যে ট্রাঙ্ক থেকে সেই সব পোশাক, অস্ত্রশস্ত্র, পাগড়ি, বল্লম, পতাকা সব কিছু বার করে একদম আলাদা করে রাখা আছে। এই সব জিনিস এখন পাঠিয়ে দেওয়া হলো 2 মাইল দূরে ওই যুদ্ধক্ষেত্রে। হাল্লার রাজাকে সাজ পরানো তো সম কথা নয়, এর জন্য আমাদের দলে 10 বেশি লোক নেই। আমরা আন্দাজ করেছিলাম 5 ঘন্টা লাগবে পুরো ওই ড্রেস আপটা করার। সকালে অন্য শুটিং রাখা হয়েছিল, সেটা সেরে দুপুর নাগাদ আমরা এবার এসে পৌঁছলাম যুদ্ধক্ষেত্রে। তখন থেকে শুরু করে 4 ঘন্টা শুটিং অনায়াসে হয়ে যাবে, কারণ মাসটা ছিল মার্চ, রোদ থাকে 6:30 পর্যন্ত। আমাদের দলে লোক ছিল সব শুদ্ধ ওই 40 অভিনেতাদের মধ্যে ওই গুপি বাঘা বাদে ছিল হাল্লার রাজা মানে সন্তোষ দত্ত, হাল্লার মন্ত্রী জহর রায়, সেনাপতি শান্তি চট্টোপাধ্যায়, গুপ্তচর চিন্ময় রায়, 5 পেয়াদা যেমন কামু মুখার্জি, অশোক মিত্র, রাজকুমার লাহিড়ী ইত্যাদি। এছাড়া ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, মেকআপ ম্যান, এদের সকলের সহকারী, আমার নিজের 4 জন সহকারী, আলো রিফ্লেক্টর, এইসব মিলিয়ে মিশিয়ে মোটামুটি 30 লোক। এর মধ্যে এক জহর রায় ছাড়া আমরা সকলকেই আগে একসঙ্গে এসে কাজ শুরু করে দিয়েছি। জহর রায় আসবেন কলকাতার থেকে শুটিং শেষ করে। যোধপুর থেকে 150 মাইল ট্যাক্সিতে আসবেন। জয়সলমীরে এসে পৌঁছানোর কথা রাত 10টায়, এলেন রাত্রি 2:30 পর। কি ব্যাপার জানা গেল মাঝপথে নাকি চলন্ত ট্যাক্সি উল্টে গিয়েছে। জহরবাবুর নাক যে জখম হয়েছে সেটা চোখেই দেখতে পাচ্ছিলাম। বললাম, আরে মশাই, চাঁদনি রাত, 60 মাইল স্পিডে চলেছি, দিব্যি পিচ ঢালা রাস্তা, সর্দারজি ড্রাইভারের বাঁ হাত কাঁধের পিছনে রেখে ডান হাতে আপেল নিয়ে কামড় দিচ্ছে, স্টিয়ারিংটা রেখেছে নিজের ভুঁড়িতে। ব্যাস দেখলাম হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার হুঁশ এলো, দেখলাম আমি গড়াচ্ছি, আমার পাশ দিয়ে গড়াচ্ছে 2 হোলডল। খটকা লাগলো, হোলডল তো সঙ্গে একটা, অন্যটি এলো কোত্থেকে? বুঝলাম ওটি হলেন আমাদের ওই সর্দারজি। আশ্চর্য এই যে জহরবাবু, ড্রাইভার সাহেব ও গাড়ি, এই 3টেরই কিন্তু খুব একটা বেশি জখম হয়নি। ফলে হাল্লা সেনার দৃশ্যে অ্যাক্টিং করতে জহরবাবুর বিশেষ অসুবিধা হলো না। অভিনেতা বাদে এই যে 30-35 জন লোক, একটা বড় রকমের শুটিং হলে এদের সকলকেই কাজে লেগে যেতে হয়। হলিউড বা বম্বে হলে
হাজার উট সমেত হাল্লারাজের সেনার এই দৃশ্য তুলতে মাইনে করা কাজের লোক কি থাকতো অন্তত 100-3 সেখানে আমাদের কাজ চালাতে হবে মোটে 30 থেকে 35 জন। তোড়জোড় শুরু হয়ে যাবে ভোর 4টের থেকে। যাই হোক, সকাল আর বিকেলে রোদটা ফটোগ্রাফির পক্ষে সবচেয়ে ভালো, আর তাই সেটা মাঠে মারা গেলে চলবে না। আজ অবশ্য আমরা সকলে অন্য কাজে হালকা রেখেছিলাম, কারণ জানতাম বিকেলে ঝক্কি আছে। সকালে শুটিং শেষ করে 12টা নাগাদ জওয়ার নিবাসে ফিরে এসে স্নান খাওয়া করে এবার যুদ্ধক্ষেত্রে হাজির হলাম। উটের বহর আর বাহার দেখে চোখ মন একসঙ্গে জুড়িয়ে গেল। রাজস্থানের সব উটওয়ালাদের কাছেই ঝালর দেয়া, কড়ি বসানো চমৎকার সব উটের পোশাক আর জাজিম থাকে। এদের সবাইকে বলে দেওয়া হয়েছিল তারা যেন উটকে সাজ পোশাক পরিয়ে নিয়ে আসে। উট তো হলো, কিন্তু সৈন্যদের এই চেহারা কেন? কোথায় গেল আমাদের লাল নীল হলদে পোশাক? আর কোথায় গেল সে বাহারের উষ্ণিস? আর হাজার হাজার জোড়া নাগরা যে কেনা হলো, সেগুলোই বা এরা পড়েনি কেন? এ তো দেখছি সবাই সাধারণ সাদা পোশাক পরে বসে আছে, যেমন সব সময় থাকে। জিজ্ঞেস করে আসল কারণটা জানা গেল। উটওয়ালাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মুসলিম, আর মুসলিমদের নাকি সাদা ছাড়া আর অন্য কোনো রঙে ঘোর আপত্তি। বম্বের তৈরি বাহারের পোশাক দেখে তারা কেউ কেউ হেসেছে, কেউ কেউ বিশ্রীভাবে ভুরু কুচকে মাথা নেড়েছে, আবার কেউ তো পোশাক হাতে নিয়ে ছুঁড়েই ফেলে দিয়েছে। এখন উপায়, তারা তো এগুলো পরবে না, কিন্তু 1000 লোককে একসঙ্গে বোঝানোর কোনো উপায় আছে? আছে। খোলা মাঠে ভিড় নিয়ে কাজ করতে হবে জেনে আমরা কলকাতা থেকে আসার সময় 350 টাকা দিয়ে একটা ব্যাটারি অপারেটেড লাউড স্পিকার কিনে নিয়েছিলাম। এই জিনিস তোমরা অনেকেই হয়তো দেখেছো, কাঁধে ঝোলানো ব্যাটারি সুইচ টিপে একটা চোঙার মতো জিনিস মুখে ধরলেই সেটা হয়ে যায়। ডাক পড়লো টিনু আনন্দের। টিনু আমাদের ওই 4 জন সহকারী একজন। টিনু আনন্দ, তোমরা হয়তো বম্বের টিনু আনন্দকে চেনো। সে বম্বে থেকে এসছে, তার ভাষা হিন্দি, যদিও বাংলাও ভাঙা ভাঙা বলতে পারে বা চটপট শিখেও নিয়েছে। লাউড স্পিকারটা টিনুর হাতে দিতে তাকে শিখিয়ে দিলাম উটওয়ালাদের কি বলতে হবে। বললাম, বলো তোমরা এখন আর উটওয়ালা নাও, তোমরা হচ্ছে সৈন্য, তোমরা সবাই এক একজন বীর যোদ্ধা, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ। তোমাদের উটের এত বাহার, তোমাদের সেনাপতি এত বাহারের পোশাক পরেছে, আর তোমরা যদি রঙিন পোশাক পরে হাতিয়ার নিয়ে উটের পিঠে চড়ো তবেই না তোমাদের খুব শ্রদ্ধা দেখাবে। তোমরা সবাই হলে গিয়ে ফিল্ম অ্যাক্টর ইত্যাদি। টিনু আমাদের থেকে হাত বিশেক দূরে দাঁড়িয়ে উটওয়ালাদের দিকে মুখ করে চোঙা তুলে মুখের সামনে এনে কাজে লেগে গেল। একটা গগনভেদী ভয়ঙ্কর পর কোনো কথা শুনতে না পেয়ে টিনুর দিকে ফিরে দেখি সে নানা রকম অঙ্গভঙ্গি সহকারে দিব্যি নেতা নেতা ভাব করে মুখ চোখ নাড়িয়ে বলে যাচ্ছে। এটা যার হাতে লাউড স্পিকার রয়েছে, অথচ চোঙা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, অর্থাৎ ব্যাটারিটা অকেজ হয়ে গেছে। এটা যার হাতে লাউড স্পিকার রয়েছে তিনি নিজেও বুঝতে পারবেন না, কারণ নিজে তো তিনি নিজের স্পষ্ট কথা শুনছেন। এরপর অবশ্য লাউড স্পিকারটা মাঝে মাঝে কাজ করলেও সেটার উপর আর পুরোপুরি ভরসা রাখতে পারিনি। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে উটওয়ালারা কোনো রকমে কাজ সারলাম। 2-1 জন করে লোক নিজেদের পোশাক ছেড়ে যুদ্ধ সাজ পরিয়ে নিতেই ক্রমে ক্রমে বাকিরাও দেখলাম তৈরি হয়ে গেল। প্রথম কাজ শুরু হলো গানের দৃশ্য দিয়ে। সৈন্যদল এখানে উটের পিঠে অনড় হয়ে বসে থাকবে। উটওয়ালাদের মধ্যে যাদের বয়স কমের দিকে তাদের মধ্যে একটু ছটফট মনে হওয়াতে পাঠিয়ে দেওয়া হলো একবারে পিছনের দিকে। সামনের দিকে রাখা হলো যত মাঝ বয়সী আর বুড়োদের, কারণ ওই গান যখন চলবে তারা তো ফ্রিজ হয়ে থাকবে। উট যদি এলোমেলো ভাবে দাঁড়ায় তাহলে যুদ্ধে যাওয়ার ভাবটাও আসে না, ফরমেশনটা ঠিক মতন হয় না। তাই আরো মিনিট 15 সময় দিয়ে তাদের সার বেঁধে দাঁড় করানো হলো। শুরু হলো শুটিং। 4.5 মিনিটের গান, সেটা তোলা হবে অন্তত 40টা বিভিন্ন শটে। এক একটা শট নিতে সময় লাগবে আন্দাজ 15 মিনিট করে। কিন্তু শটে গুপি বাঘাকে দেখা যাবে, কিছু শটে শুধু সৈন্যদের, কিছুতে গুপি বাঘা সৈন্য সব একসাথে। প্রত্যেক শটের সঙ্গে সঙ্গে প্লেব্যাকে গান চলবে, গুপি সেই গানের সঙ্গে লিপসিঙ্ক করবে বা ঠোঁট মেলাবে, বাঘা মেলাবে ঢোলের কাঠি, আর ক্যামেরাও এদিক ওদিক চলবে গানের ছন্দে ছন্দে ছন্দ মিলিয়ে। মিষ্টি বর্ষণের আগে পর্যন্ত গানের শট প্রথম দিন 3 ঘন্টায় শেষ হয়ে গেল। মিষ্টির দৃশ্য তোলা হবে আগামীকাল। উট আর উটওয়ালা জয়সলমেরে থাকবে, তাদের যা খরচা আমরাই দেব। মিষ্টির ব্যাপারটা বলার আগে আর একটা ঘটনার কথা বলে দিই, কারণ এটা ঘটেছিল এই প্রথম দিনই। রোদ পড়ে যাওয়া পর্যন্ত কাজ করার পর সবাই যখন ঘরে ফেরার জন্য তৈরি হচ্ছে, উটওয়ালারা আমাদের পোশাক
খুলে ফেলে তাদের নিজের পোশাক পরছে। হাল্লার সেনাপতি নদরকান্তি শ্রীমান শান্তি চট্টোপাধ্যায় উটের পিঠ থেকে নেমে হাড়গোড় সব ঠিক আছে কিনা টিপে টিপে দেখে নিচ্ছেন। এমন সময় কোত্থেকে এক আশ্চর্য সুন্দর বাঁশির সুর শোনা গেল। খোঁজ নিয়ে জানলাম বংশীবাদক নাকি উটের দলের সঙ্গে এসছেন, যদিও তিনি সেনার পোশাক পরেননি। লোকটাকে খুঁজে বার করা হলে মাথায় পাগড়ি, গায়ে সাদা শার্টের উপর কালো ওয়েস্টকোট, চোখে এক উদাস দৃষ্টি, মনে হলো 40-এর কাছাকাছি বয়স। তার পকেট থেকে উকি দিচ্ছে একটা বাঁশি, তবে একটা নয়, দুটো বাঁশি। তার চেহারায় বেশ চোখে পড়ার মতো বিশেষত্ব। এর পোশাকেও বংশীবাদকের মতো, তবে দৈর্ঘ্যে ইনি 6 ফিটের উপরে। গায়ের রং এত পালিশ করা মিশকালার কারুর দেখেছি বলে মনে পড়ে না। গোফের দুটো দিক বিরাট গড়ির স্প্রিংয়ের মতো 2.5 পাক প্যাঁচ। আমরা বংশীবাদককে বললাম তার বাজনা আমাদের দূর থেকে শুনে খুব ভালো লেগেছে, তিনি কি সন্ধ্যেবেলায় আমাদের ডেরে এসে বাজনা শুনিয়ে যাবেন। ইচ্ছে ছিল সম্ভব হলে এই বাঁশি রেকর্ড করে আমাদের ছবিতে ব্যবহার করব। বাঁশিওয়ালা এক কথাতেই রাজি। সন্ধ্যে 7:30 নাগাদ জওহর নিবাসে এসে হাজির হলো বাঁশিওয়ালা আর তার বন্ধু। আমার ঘরে মাটিতে কার্পেটের ওপর প্রায় 1 ঘন্টা ধরে বাঁশি শোনা আর রেকর্ড করা হলো। শুরুতেই অবাক হলাম দেখে যে পকেট থেকে যে দুটো বাঁশি দুটোই একসঙ্গে মুখে পড়লেন, তার নামটা ছিল শওকত আলী। ফু দেওয়ার পরে বুঝলাম কি আশ্চর্য ব্যাপার, একটা বাঁশিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ। এই বাঁশি কাজ করবে সানায়ের পুঁয়ের মতন, আর অন্য বাঁশিটা বাজবে সুর। পরে জিজ্ঞাসা করে জানলাম এই বাঁশির নাম হলো সাতারা। এর উৎপত্তি হচ্ছে জয়সলমেরের 25 মাইল পশ্চিমে পাকিস্তান সীমানা থেকে খুরি নামে একটা গ্রামে। ছোট্ট গরিব গ্রাম, কিন্তু সে গ্রামের প্রত্যেকটা লোক নাকি এই গান বাজনায় ওস্তাদ। শওকত আলীর আশ্চর্য সুন্দর বাঁশি রেকর্ড করে তাকে শোনালে পর তার মুখের ভাব হলো অদ্ভুত। সে বলল, আমার একমাত্র ভাই সীমানা ফিরিয়ে চলে গেছে পাকিস্তানে, তোমরা যদি আমার এই বাঁশি রেডিওতে বাজাতে পারো তাহলে সে হয়তো সেখান থেকেও শুনতে পারবে। শওকত আলী যতক্ষণ বাঁশি বাজালো তার সে বন্ধুটি চুপ করে বসে রইল। পরিচয় জিজ্ঞেস করে যা জানলাম আমার চক্ষু চড়ক গাছ। ওই যে বন্ধুটি ছিলেন, এককালে তিনি ছিলেন রাজস্থানের দুর্ধর্ষতম ডাকাত। বললেন, এখন আমাকে কি দেখছো, এককালে আমার স্বাস্থ্য এমন ছিল যে একটা আস্ত জিপ গাড়ি কাঁধে তুলে নিতে পারতাম। যাই হোক, এই ঘটনা 7 বছর পরে সোনার কেল্লার শুটিং করতে গিয়ে আবার এই কর্নভিলের সঙ্গে দেখা হয়েছিল। তাকে প্রথমে চিনতে পারিনি, পরে জেনেছিলাম শওকত আলী নাকি তার জোড়াবাসী নিয়ে পাকিস্তানে তখন চলে গিয়েছে। যাই হোক, গান বাজনার কথা শেষ করে এবার আবার হাল্লার যুদ্ধ করতে ফিরে আসি। দ্বিতীয় দিন তোলা হবে গগনের সে গানের শেষ অংশ, অর্থাৎ গুপি যেখানে গাইছে আয় 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 রে আয়, মন্ডা মিটাই হাড়ি হাড়ি ইত্যাদি। গান শেষ হবার সঙ্গে সঙ্গে সেনাদের ঘোর কেটে যাবে আর তারপর আকাশ থেকে নামবে মিষ্টির হাঁড়ি। এখানে বলে রাখি, মিষ্টির হাঁড়ি নামার দৃশ্যে ট্রিক ফটোগ্রাফির প্রয়োজন হওয়াতে সেটা তোলা হয়েছিল কলকাতায়, আর তাতে নানা রকম ক্যামেরা ল্যাবরেটরির কারসাজি ব্যবহার করা হয়েছিল। সেসব তোমাদের কাছে অতটা ভেঙে বলবো না, তাহলে তো মজাটাই মাটি। হাল্লার যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল সেটাই বলি। জয়সলমেরের এমনিতেই খাবার দাবার বিশেষ একটা পাওয়া যায় না, তবে যে জিনিসটার অভাব নেই সেটা হলো ক্ষীরের মিষ্টি। সখানে বড় বড় মাটির হাঁড়ি অর্ডার দিয়ে করিয়ে তাতে ক্ষীরের মিষ্টি ভরে সেগুলো লাইন করে রাখা হয়েছিল। সৈন্য যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই দিকে, উটের সামনের সারি প্রায় 100 গজ দূরে। ছবিতে প্রথম দেখানো হবে গানের শেষে সৈন্যরা আকাশের দিকে দেখছে, আর তার মধ্যে মিঠাই মিঠাই বলে শোরগোল উঠবে, আর তারপর উটের পিঠ থেকে তারা লাফিয়ে পড়বে হাঁড়িগুলোর উপর। এরই মধ্যে আবার পেটুক মন্ত্রী মশাইকেও দেখা হবে, তিনি একটা হাঁড়ির সম্মান করছেন। ব্যাপারটা যখন সৈন্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে তখন আজব সমস্যা। আমাদের ধারণা ছিল সব উটওয়ালারাই বুঝি মুসলিম, কিন্তু জানা গেল অনেকেই নাকি তার মধ্যে হিন্দু। হাঁড়ি থেকে মিষ্টি খেতে হবে শুনেই রব উঠল, হিন্দু আর মুসলমানের হাঁড়ি আলাদা করে সাজিয়ে দিতে হবে, 2 দল একসঙ্গে হাঁড়ি থেকে খাবে না। কেউ কেউ আবার এও বলল তাদের মিঠাইয়ের রুচি নেই। এই দ্বিতীয় সমস্যার সমাধান করার অবশ্যই কোনো উপায় নেই। মিষ্টি যারা খাই না তাদের দিয়ে জোর করে মিষ্টি গালানোর কারসাজি আমার জানা নেই, কাজেই তাদের ছুটি দিয়ে দেওয়া হলো। হিন্দুদের বলা হলো এইগুলো তোমাদের হাঁড়ি, মুসলিমদের বলা হলো এটা তোমাদের হাঁড়ি। তোর জোর শেষ করে শর্টকাট নিতে যাবো, এমন সময় আরেক কাণ্ড।
সৈন্যরা যেখান দিয়ে হাঁড়ির দিকে ছুটবে সেই খোলা জায়গার মাঝখানে হঠাৎ একটা জিপ এসে হাজির। সর্বনাশ! স্বয়ং জয়সলমেরের মহারাজ এসেছেন শুটিং দেখতে। সঙ্গে আছে মহারানী আর 7 বছরের ফুটফুটে রাজকন্যা। রানী বসেছেন জিপের পিছন দিকে পর্দার আড়ালে, আর রাজা বসেছেন রাজকন্যাকে কোলে নিয়ে। বাধ্য হয়ে তাকে গিয়ে বলতে হলো তামাশার জায়গার দেখাটা বাছাই করা একটু ভুল হয়ে গিয়েছে। গাড়ি অন্তত 30 হাত দক্ষিণে না সরালে আমরা কাজটা করতে পারবো না। আমাদের সমস্যা উনি বুঝলেন এবং তৎক্ষণাৎ গাড়ি সরে গিয়ে আমাদের কাজের জায়গা খুলে দিলেন। এই সব কিছুর পরেও হঠাৎ একটা নতুন ভাবনা মনটা খচখচ করে উঠল। এমনি মিষ্টি খাওয়া এক জিনিস, আর অনেকদিন আধ পেটাকে হঠাৎ আকাশ থেকে পড়া মিষ্টি খাওয়া হচ্ছে আরেক রকম। তা এইগুলো কি করে করা যায়? সে অ্যাক্টিং তো এই উঠওয়ালাদের দ্বারা হবে না। তাই আমাদের অভিনেতাদের মধ্যে যাদের খাইয়ে বলে নাম আছে তাদের কয়েকজনকে বললো চটপট মেকআপ করে রাজস্থানী দাড়ি গোফ লাগিয়ে নিয়ে হাল্লা সেনার পোশাক পরিয়ে কাজে নামিয়ে দেওয়া হলো। তোমরা ছবির এই দৃশ্যে যাদের সবচেয়ে বেশি আগ্রহের সঙ্গে খেতে দেখেছো তারা অনেকেই কিন্তু আসলে উটের লোক নয় ওখানকার, তারা হচ্ছে আমাদেরই ক্রু মেম্বার্স। তাদের মধ্যে একজন মানে কামু মুখার্জি সেদিন একাই সাবার করে দিয়েছিলেন অর্ধেকের ওপর হাঁড়ির মিষ্টি। আহারে 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 এবার মনে পড়ছে হাল্লা রাজার? পিঠে সয় তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের এই গল্পটা অতি অবশ্য দেখতে হবে গুপি গাইন বাঘাবাই, এবং তখন কি হবে তখন তোমরা বুঝতে পারবে এই হচ্ছে সেই দৃশ্য যেটার জন্য এত পরিশ্রম, এত কিছু করা হয়েছিল। কেমন লাগলো বলো? হাল্লা রাজা দিয়ে আজকে শেষ করলাম। সামনের সপ্তাহে কিন্তু যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করো, আমি আবার সত্যজিৎ রায়ের আরও কিছু শুটিং, একেই বলে শুটিং নিয়ে আবার সামনের সপ্তাহে কিন্তু হাজির হয়ে যাব সোম মঙ্গল বুধ। তাহলে ভালো লেগেছে তো? শুনতে থেকো আর পাশে থেকো, তোমাদের টাইম লাইনে শেয়ার করো যাতে অন্যরাও এটা দেখতে পায়। আজকে আসি, ভালো থেকো। সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে গপ্প দিদি সুস্মিতার সাথে এই ফেসবুক পেজে। আজকে আসি, নমস্কার, বাই বাই।